গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প। প্রমথ চৌধুরীর 4 ইয়ারি কথা, তার আমার কথা অংশটি। সোমনাথ বলেছেন, লাভ ইজ বোথ এ মিস্ট্রি অ্যান্ড এ জোক। এ কথা যে এক হিসেবে সত্য তা আমরা সকলেই স্বীকার করতে বাধ্য। কেননা এই ভালোবাসা নিয়ে মানুষে কবিত্বও করে, রসিকতাও করে। সে কবিত্ব যদি অপার্থিব হয় আর সে রসিকতা যদি অশ্লীল হয়, তাতেও সমাজ কোনো আপত্তি করে না। দান্তে এবং বোক্কাচিও উভয়েই এক যুগের লেখক। শুধু তাই নয়, এর একজন হচ্ছেন গুরু আর একজন শিষ্য। ডন জুয়ান এবং এপিপসিচিডিয়ান দুই কবিবন্ধুতে এক ঘরে পাশাপাশি বসে লিখেছিলেন। সাহিত্য সমাজে এইসব পৃথকপন্থী লেখকদের যে সমান আদর আছে তা তো তোমরা সকলেই জানো। এ কথা শুনে সেন বললেন, বাইরন এবং শেলীয় দুটি কাব্য যে এক সময়ে একসঙ্গে বসে লিখেছিলেন, এ কথা আমি আজ এই প্রথম শুনলুম। আমি উত্তর করলুম, যদি না করে থাকেন তাহলে তাদের তা করা উচিত ছিল। সে যাই হোক, তোমরা যেসব ঘটনা বললে তা নিয়ে আমি 3টি দিব্যি হাসির গল্প রচনা করতে পারতুম, যা পড়ে মানুষ খুশি হতো। সেন কবিতায় যা পড়েছেন, জীবনে তাই পেতে চেয়েছিলেন। সীতেশ জীবনে যা পেয়েছিলেন তাই নিয়ে কবিত্ব করতে চেয়েছিলেন। আর সোমনাথ মানব জীবন থেকে তার কাব্যাংশটুকু বাদ দিয়ে জীবনযাপন করতে চেয়েছিলেন। ফলে 3জনই সমান আহাম্মক বনে গেছেন। কোনো বৈষ্ণব কবি বলেছেন যে জীবনের পথ প্রেমে পিচ্ছিল, কিন্তু সেই পথে কাউকে পা পিছলে পড়তে দেখলে মানুষের যেমন আমোদ হয় এমন আর কিছুতেই হয় না। কিন্তু তোমরা যে ভালোবাসা আসলে হাস্যরসের জিনিস, তার ভিতর 2-4 ফোঁটা চোখের জল মিশিয়ে তাকে করুণ রসে পরিণত করতে গিয়ে ও বস্তুকে এমনই ঘুলিয়ে দিয়েছ যে সমাজের চোখে তা কলুষিত ঠেকতে পারে। কেননা সমাজের চোখ মানুষের মনকে হয় সূর্যের আলোয় নয় চাঁদের আলোয় দেখে। তোমরা আজ নিজের নিজের মনের চেহারা যে আলোয় দেখেছ, সে হচ্ছে আজকের রাত্রিরের ওই দুষ্ট ক্লিষ্ট আলো। সে আলোর মায়া এখন আমাদের চোখের সম্মুখ থেকে সরে গিয়েছে। সুতরাং আমি যে গল্প বলতে যাচ্ছি, তার ভিতর আর যাই থাক আর না থাক, কোনো হাস্যকর কিংবা লজ্জাকর পদার্থ নেই। এ গল্পের ভূমিকা স্বরূপে আমার নিজের প্রকৃতির পরিচয় দেবার কোনো দরকার নেই। কেননা তোমাদের যা বলতে যাচ্ছি তা আমার মনের কথা নয়, আর একজনের, একটি স্ত্রী লোকের। এবং সে রমণী আর যাই হোক, চোরও নয়, পাগলও নয়। গত জুন মাসে আমি কলকাতায় একা ছিলুম। আমার বাড়ি তো তোমরা সকলেই জানো। ওই প্রকাণ্ড পুরীতে রাত্রিরে খালি 2টি লোক শুতো, আমি আর আমার চাকর। বহুকাল থেকে একা থাকবার অভ্যেস নেই, তাই রাত্রিরে ভালো ঘুম হতো না। একটু কিছু শব্দ শুনলে মনে হতো যেন ঘরের ভিতর কে আসছে, অমনি গা ছমছম করে উঠত। আর রাত্রিরে জানোই তো কত রকম শব্দ হয়, কখনো ছাদের উপর, কখনো দরজা জানলায়, কখনো রাস্তায়, কখনো বা গাছপালায়। একদিন এইসব নিশাচর ধ্বনির উপদ্রবে রাত 1টা পর্যন্ত জেগেছিলুম। তারপর ঘুমিয়ে পড়লুম। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলুম যেন কে টেলিফোনে ঘণ্টা দিচ্ছে। অমনি ঘুম ভেঙে গেল। সেই সঙ্গে ঘড়িতে 2টো বাজল। তারপর শুনি যে টেলিফোনের ঘণ্টা একটানা বেজে চলেছে। আমি ধরফরিয়ে বিছানা থেকে উঠে পড়লুম। মনে হলো যে আমার আত্মীয় স্বজনের মধ্যে কারো হয়তো হঠাৎ কোনো বিশেষ বিপদ ঘটেছে, তাই এত রাত্রিরে আমাকে খবর দিচ্ছে। আমি ভয়ে ভয়ে বারান্দায় এসে দেখি আমার ভৃত্যটি অকাতরে নিদ্রা দিচ্ছে। তার ঘুম না ভাঙিয়ে টেলিফোনের মুখনলটি নিজেই তুলে নিয়ে কানে ধরে বললুম, হ্যালো।
উত্তরে পাওয়া গেল শুধু ঘণ্টার সেই ভোঁ ভোঁ আওয়াজ। তারপর 2-4 বার হ্যালো হ্যালো করবার পর একটি অতি মৃদু অতি মিষ্ট কণ্ঠস্বর আমার কানে এলো। জানো সে কীরকম স্বর? গির্জার অর্গ্যানের সুর যখন আস্তে আস্তে মিলিয়ে যায় আর মনে হয় যে সে সুর লক্ষ যোজন দূর থেকে আসছে, ঠিক সেই রকম। ক্রমে সেই স্বর স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠল। আমি শুনলুম কে ইংরাজিতে জিজ্ঞেস করছে, তুমি কি মিস্টার রায়? হ্যাঁ, আমি একজন মিস্টার রায়। এসডি? হ্যাঁ, কাকে চাও? তোমাকেই। গলার স্বর ও কথার উচ্চারণে বুঝলুম যিনি কথা করছেন তিনি একটি ইংরাজ রমণী। আমি প্রত্যুত্তরে জিজ্ঞেস করলুম, তুমি কে? চিনতে পারছো না? না। একটু মনোযোগ দিয়ে শোনো তো, এ কণ্ঠস্বর তোমার পরিচিত কিনা। মনে হচ্ছে এ স্বর পূর্বে শুনেছি, তবে কোথায় আর কবে তা কিছুতেই মনে করতে পারছি নে। আমি যদি আমার নাম বলি তাহলে কি মনে পড়বে? খুব সম্ভব পড়বে। আমি আনি। কোন আনি? বিলেতে যাকে চিনতে। বিলেতে তো আমি অনেক আনিকে চিনতুম। সে দেশে অধিকাংশ স্ত্রীলোকের তো ওই একই নাম। মনে পড়ে তুমি গর্ডন স্কোয়ারে একটি বাড়িতে 2টি ঘর ভাড়া করেছিলে? তার মনে নেই? আমি যে একাদিক্রমে 2 বৎসর সেই বাড়িতে থাকি। শেষ বৎসরের কথা মনে পড়ে? অবশ্য সে তো সেদিনের কথা। বছর 10 হলো সেখান থেকে চলে এসেছি। সেই বৎসর সে বাড়িতে আনি বলে একটি দাসী ছিল, মনে আছে? এই কথা বলবা মাত্র আমার মনে পূর্বস্মৃতি সব ফিরে এলো। আনির ছবি আমার চোখের সম্মুখে ফুটে উঠল। আমি বললুম, খুব মনে আছে। দাসীর মধ্যে তোমার মতো সুন্দরী বিলেতে কখনো দেখিনি। আমি সুন্দরী ছিলুম তা জানি, কিন্তু আমার রূপ তোমার চোখে যে কখনো পড়েছে তা জানতুম না। কি করে জানবে? আমার পক্ষে ও কথা তোমাকে বলা অভদ্রতা হতো। সে কথা ঠিক। তোমার আমার ভিতর সামাজিক অবস্থার অলঙ্ঘ ব্যবধান ছিল। আমি এ কথার কোনো উত্তর দিলুম না। একটু পরে সে আবার বললে, আমিও আজ তোমাকে এমন একটি কথা বলবো যা তুমি জানতে না। কি বলো তো? আমি তোমাকে ভালোবাসতুম। সত্যি, এমন সত্য যে 10 বৎসরের পরীক্ষাতেও তা উত্তীর্ণ হয়েছে। এ কথা কি করে জানব? তুমি তো আমাকে কখনো বলনি। তোমাকে ও কথা বলা যে আমার পক্ষে অভদ্রতা হতো। তাছাড়া ও জিনিস তো ব্যবহারে চেহারায় ধরা পড়ে। ও কথা অন্তত স্ত্রীলোকে মুখ ফুটে বলে না। কই, আমি তো কখনো কিছু লক্ষ্য করিনি। কি করে করবে? তুমি কি কখনো মুখ তুলে আমার দিকে চেয়ে দেখেছ? আমি প্রতিদিন আধ ঘন্টা ধরে তোমার বসবার ঘরে টেবিল সাজিয়েছি। তুমি সে সময় হয় খবরের কাগজ দিয়ে মুখ ঢেকে রাখতে, নয় মাথা নিচু করে ছুরি দিয়ে নখ চাষতে। এ কথা ঠিক। তার কারণ তোমার দিকে বিশেষ করে নজর দেওয়াটাও আমার পক্ষে অভদ্রতা হতো। তবে সময়ে সময়ে এটুকু অবশ্য লক্ষ্য করেছি যে আমার ঘরে এলে তোমার মুখ লাল হয়ে উঠত আর তুমি একটু ব্যতিব্যস্ত হয়ে পড়তে। আমি ভাবতুম সে ভয়ে নয়, লজ্জায়। কিন্তু তুমি যে কিছু লক্ষ্য করনি সেইটেই আমার পক্ষে অতি সুখের হয়েছিল। কেন? তুমি যদি আমার মনের কথা জানতে পারতে তাহলে আমি আর লজ্জায় তোমাকে মুখ দেখাতে পারতুম না, ও বাড়ি থেকে পালিয়ে যেতুম। তাহলে আমিও আর তোমাকে নিত্য দেখতে পেতুম না, তোমার জন্যে কিছু করতেও পারতুম না। আমার জন্য তুমি কি করেছ? সেই শেষ বৎসর তোমার একদিনও কোনো জিনিসের অভাব হয়েছে? একদিনও কোনো অসুবিধেয় পড়তে হয়েছে? না। তার কারণ আমি প্রাণপণে তোমার সেবা করেছি। জানো, তোমাকে যে ভালো না বাসে সে কখনো তোমার সেবা করতে পারে না। কেন বলো দেখি?
এই জন্যে যে তুমি নিজের জন্য কিছু করতে পারো না, অথচ তোমার জন্য কাউকে কিছু করতেও বলো না। তুমি যে আমার জন্য সব করে দিতে, আমি তো তা জানতুম না। আমি ভাবতুম মিসেস স্মিথ, তাই তো আসবার সময় তোমাকে কিছু না বলে মিসেস স্মিথকে ধন্যবাদ দিয়ে আসি। আমি তোমার ধন্যবাদ চাইনি। তুমি যে আমাকে কখনো ধমকাওনি, সেই আমার পক্ষে ছিল যথেষ্ট পুরস্কার। সে কি কথা? স্ত্রীলোককে কোনো ভদ্রলোক কি কখনো ধমকায়? স্ত্রীলোককে কেউ না ধমকালেও দাসীকে অনেকেই ধমকায়। দাসী কি স্ত্রীলোক নয়? দাসীরা জানে তারা স্ত্রীলোক, কিন্তু ভদ্রলোকে সে কথা দুবেলা ভুলে যায়। কথাটা এতই সত্য যে আমি তার কোনো জবাব দিলুম না। একটু পরে সে বললে, কিন্তু একদিন তুমি একটি অতি নিষ্ঠুর কথা বলেছিলে। তোমাকে, আমাকে নয়, তোমার একটি বন্ধুকে, কিন্তু সে আমার সম্বন্ধে। তোমার সম্বন্ধে আমার কোনো বন্ধুকে কখনো কিছু বলেছি বলে তো মনে পড়ছে না। তোমার কাছে সে এত তুচ্ছ কথা যে তোমার তা মনে থাকবার কথা নয়, কিন্তু আমার মনে তা চিরদিন কাঁটার মতো বিঁধেছিল। শুনলে হয়তো মনে পড়বে। তুমি একদিন একটি মুক্তোর টাই পিন নিয়ে এলে, তারপর দিন সেটি আর পাওয়া গেল না। হতে পারে আমি সেটি সারা রাজ্যি খুঁজে বেড়াচ্ছি। এমন সময় তোমার একটি বন্ধু তোমার সঙ্গে দেখা করতে এলেন। তুমি তাকে হেসে বললে যে আনি ওটি চুরি করে ঠকেছে, কেননা মুক্তোটি হচ্ছে ঝুটো আর পিনটি পিতলের। আনি বেচতে গিয়ে দেখতে পাবে যে ওর দাম 1 পেনি। তারপর তোমরা দুজনেই হাসতে লাগলে, কিন্তু ওই কথায় তুমি ওই পিতলের পিনটি আমার বুকের ভিতর ফুটিয়ে দিয়েছিলে। আমরা না ভেবে চিনতে অমন অন্যায় কথা অনেক সময় বলি। তা আমি জানতুম, তাই তোমার উপর আমার রাগ হয়নি। যা হয়েছিল সে শুধু যন্ত্রণা। দারিদ্র্যের কষ্টের চাইতে তার অপমান যে বেশি, সেদিন আমি মর্মে মর্মে তা অনুভব করেছিলুম। তুমি কি করে জানবে যে আমি তোমার 1 ফোঁটা ল্যাভেন্ডারও কখনো চুরি করিনি? এর উত্তরে আমার আর কিছুই বলবার নেই। না জেনে হয়তো ওই রকম কথায় কত লোকের মনে কষ্ট দিয়েছি। তোমার মুক্তোর পিন কে চুরি করেছিল, পরে আমি তা আবিষ্কার করি। কে বলো তো? তোমার ল্যান্ডলেডি মিসেস স্মিথ। বলো কি, সে তো আমাকে মায়ের মতো ভালোবাসত। আমি চলে আসবার দিন তার চোখ দিয়ে জল পড়তে লাগলো। সে তার ব্যাংক ফেল হলো বলে তোমাকে সে 1 টাকা জিনিস দিয়ে 2 টাকা নিত। আমি কি তাহলে অতদিন চোখ বুজেছিলুম? তোমাদের চোখ তোমাদের দলের বাইরে যায় না, তাই বাইরের ভালো মন্দ কিছুই দেখতে পায় না। সে যাই হোক, আমি তোমার একটি জিনিস না বলে নিতুম, বই। আবার তা পড়ে ফেরত দিতুম। তুমি কি পড়তে জানতে? ভুলে যাচ্ছ, আমরা সকলেই বোর্ড স্কুলে লেখাপড়া শিখি। হ্যাঁ, তা তো সত্যি। জানো কেন চুরি করে বই পড়তুম? না, ভগবান আমাকে রূপ দিয়েছিলেন। আমি তা যত্ন করে মেজে ঘষে রাখতুম। তা আমি জানি। তোমার মতো পরিষ্কার পরিচ্ছন্ন দাসী আমি বিলেতে দেখিনি। তুমি যা জানতে না তা হচ্ছে এই, ভগবান আমাকে বুদ্ধিও দিয়েছিলেন। তাও আমি ঘষে মেজে রাখার চেষ্টা করতুম, এবং এ দুই করতুম তোমারই জন্যে। আমার জন্যে? পরিষ্কার থাকতুম এই জন্যে যাতে তুমি আমাকে দেখে নাক না সেটকাও, আর বই পড়তুম এই জন্যে যাতে তোমার কথা ভালো করে বুঝতে পারি। আমি তো তোমার সঙ্গে কখনো কথা কইতুম না। আমার সঙ্গে নয়, খাবার টেবিলে তোমার বন্ধুদের সঙ্গে তুমি যখন কথা কইতে, তখন আমার তা শুনতে বড় ভালো লাগতো। সে তো কথা নয়, সে যেন ভাষার আতশবাজি। আমি অবাক হয়ে শুনতুম, কিন্তু সব ভালো বুঝতে পারতুম না, কেননা তোমরা যে ভাষা বলতে তা বইয়ের ইংরাজি। সেই ইংরাজি ভালো করে শেখবার জন্য আমি চুরি করে বই পড়তুম।
সেসব বই বুঝতে পারতে আমি পড়তুম শুধু গল্পের বই। প্রথমে জায়গায় জায়গায় শক্ত লাগত, তারপর একবার অভ্যাস হয়ে গেলে আর কোথাও বাধ্য না। কিরকম গল্পের বই তোমার ভালো লাগতো, যাতে চোর ডাকাত খুন জখমের কথা আছে? না, যাতে ভালোবাসার কথা আছে। সে যাই হোক, তোমাকে ভালোবেসে তোমার দাসীর এই উপকার হয়েছিল যে সে শরীরে মনে ভদ্র মহিলা হয়ে উঠেছিল। তার ফলেই তার ভবিষ্যৎ জীবন এত সুখের হয়েছিল। আমি শুনে সুখী হলুম। কিন্তু প্রথমে আমাকে ওর জন্য অনেক ভুগতে হয়েছিল। কেন? তোমার মনে আছে তুমি চলে আসবার সময় বলেছিলে যে 1 বৎসরের মধ্যে আবার ফিরে আসবে? সে ভদ্রতা করে, মিসেস স্মিথ দুঃখ করছিল বলে তাকে স্তোক দেবার জন্যে, কিন্তু আমি সে কথাই বিশ্বাস করেছিলুম। তুমি কি এত ছেলে মানুষ ছিলে? আমার মন আমাকে ছেলে মানুষ করে ফেলেছিল। তোমার সঙ্গে দেখা হবার আশা ছেড়ে দিলে জীবনে যে আর কিছু ধরে থাকবার মতো আমার ছিল না। তারপর তুমি যেদিন চলে গেলে তারপর দিনই আমি মিসেস স্মিথের কাছ থেকে বিদায় হই। মিসেস স্মিথ তোমাকে বিনা নোটিসে ছাড়িয়ে দিলে? না, আমি বিনা নোটিসে তাকে ছেড়ে গেলুম। ও শ্মশানপুরীতে আমি আর একদিনও থাকতে পারলুম না। তারপর কি করলে? তারপর 1 বৎসর ধরে যেখানে যেখানে তোমার দেশের লোকেরা থাকে সেই সব বাড়িতে চাকরি করেছি এই আশায় যে তুমি ফিরে এলে সে খবর পাবো। কিন্তু কোথাও 1 মাসের বেশি থাকতে পারিনি। কেন? তারা কি তোমাকে বকতো, গাল দিত? না, কটু কথা নয়, মিষ্টি কথা বলতো বলে। তুমি যা করেছিলে অর্থাৎ উপেক্ষা, এরা কেউ আমাকে তা করেনি। আমার প্রতি এদের বিশেষ মনোযোগটাই আমার কাছে বিশেষ অসহ্য হতো। মিষ্টি কথা যে মেয়েদের তিতো লাগে এ তো আমি আগে জানতুম না। আমি মনে হয় আর দাসী ছিলুম না, তাই আমি স্পষ্ট দেখতে পেতুম যে তাদের ভদ্র কথার পিছনে যে মনোভাব আছে তা মোটেই ভদ্র নয়। ফলে আমি আমার রূপ যৌবন দারিদ্র্য নিয়েও সকল বিপদ এড়িয়ে গেছি। জানো কিসের সাহায্যে? না, আমি আমার শরীরে এমন একটি রক্ষা কবচ ধারণ করতুম যার গুণে কোনো পাপ আমাকে স্পর্শ করতে পারেনি। সেটি কি ক্রস? বিশেষ করে আমার পক্ষেই তা ক্রস ছিল, অন্য কারো পক্ষে নয়। তুমি যাবার সময় আমাকে যে গিনিটি বকশিস দাও সেটি আমি একটি কালো ফিতে দিয়ে বুকে ঝুলিয়ে রেখেছিলুম। আমার বুকের ভিতর যে ভালোবাসা ছিল, আমার বুকের উপরে ওই স্বর্ণমুদ্রা ছিল তার বাহ্য নিদর্শন। 1 মুহূর্তের জন্যও আমি সেটিকে দেহছাড়া করিনি, যদিচ আমার এমন দিন গেছে যখন আমি খেতে পাইনি। এমন একদিনও তোমার গেছে যখন তোমাকে উপবাস করতে হয়েছে? 1 দিন নয়, বহুদিন। যখন আমার চাকরি থাকতো না, তখন হাতের পয়সা ফুরিয়ে গেলেই আমাকে উপবাস করতে হতো। কেন? তোমার বাপ মা ভাই ভগ্নী আত্মীয় স্বজন কি কেউ ছিল না? না, আমি জন্মাবধি একটি ফাউন্ডিং হসপিটালে মানুষ হই। কত বৎসর ধরে তোমাকে এ কষ্ট ভোগ করতে হয়েছে? 1 বৎসরও নয়। তুমি চলে যাবার মাস 10 পরে আমার এমন ব্যারাম হলো যে আমাকে হাসপাতালে যেতে হলো। সেইখানেই আমি এসব কষ্ট হতে মুক্তি লাভ করলুম। তোমার কি হয়েছিল? যক্ষ্মা। রোগেরও তো একটা যন্ত্রণা আছে। যক্ষ্মা রোগের প্রথম অবস্থায় শরীরের কোনো কষ্টই থাকে না, বরং যদি কিছু থাকে তো সে আরাম। তাই যে কমাস আমি হাসপাতালে ছিলুম তা আমার অতি সুখেই কেটে গিয়েছিল। মরণাপন্ন অসুখ নিয়ে হাসপাতালে একা পড়ে থাকা যে সুখের হতে পারে এ আজ নতুন শুনলুম।
এ ব্যারামের প্রথম অবস্থায় মৃত্যু ভয় থাকে না। তখন মনে হয় এতে প্রাণ হঠাৎ একদিনে নিভে যাবে না। সে প্রাণ দিনের পর দিন ক্ষীণ হতে ক্ষীণতর হয়ে অলক্ষিতে অন্ধকারে মিলিয়ে যাবে। সে মৃত্যু কতকটা ঘুমিয়ে পড়ার মতো। তাছাড়া শরীরের ও অবস্থায় শরীরের কোনো কাজ থাকে না বলে সমস্ত দিন স্বপ্ন দেখা যায়। আমি তাই শুধু সুখ স্বপ্ন দেখতুম। কিসের? তোমার। আমার মনে হতো যে একদিন হয়তো তুমি এই হাসপাতালে আমার সঙ্গে দেখা করতে আসবে। আমি নিত্য তোমার প্রতীক্ষা করতুম। তার যে কোনোই সম্ভাবনা ছিল না তা কি জানতে না? যক্ষ্মা হলে লোকের আশা অসম্ভব রকম বেড়ে যায়। সে যাই হোক, তুমি যদি আসতে তাহলে আমাকে দেখে খুশি হতে। তোমার ওই রুগ্ন চেহারা দেখে আমি খুশি হতুম। এরূপ অদ্ভুত কথা তোমার মনে কি করে হলো? সেই ইটালিয়ান পেন্টারের নাম কি, যার ছবি তুমি এত ভালোবাসতে, যে সমস্ত দেয়ালময় টাঙিয়ে রেখেছিলে? বট্টিছেলি। হ্যাঁ হ্যাঁ, তুমি এলে দেখতে পেতে যে আমার চেহারা ঠিক বট্টিছেলির ছবির মতো হয়েছিল। হাত পাগুলি সরু সরু আর লম্বা লম্বা, মুখ পাতলা, চোখ দুটো বড় বড়, আর তারা দুটো যেমন তরল তেমনি উজ্জ্বল। আমার রং হাতির দাঁতের রঙের মতো হয়েছিল। আর যখন জ্বর আসত তখন গাল দুটি একটু লাল হয়ে উঠত। আমি জানি যে তোমার চোখে সে চেহারা বড় সুন্দর লাগত। তুমি কতদিন হাসপাতালে ছিলে? বেশি দিন নয়। যে ডাক্তার আমার চিকিৎসা করতেন তিনি মাসখানেক পরে আবিষ্কার করলেন যে আমার ঠিক যক্ষ্মা হয়নি, শীতে আর অনাহারে শরীর ভেঙে পড়েছিল। তার যত্নে ও সুচিকিৎসায় আমি 3 মাসের মধ্যেই ভালো হয়ে উঠলুম। তারপর আমার যখন হাসপাতাল থেকে বেরোবার সময় হলো, তখন ডাক্তারটি এসে আমাকে জিজ্ঞেস করলেন যে আমি বেরিয়ে কি করব। আমি উত্তর করলুম, দাসীগিরি। তিনি বললেন যে তোমার শরীর যখন একবার ভেঙে পড়েছে তখন জীবনে ওরকম পরিশ্রম করা তোমার দ্বারা চলবে না। আমি বললুম, উপায়ন্তর নেই। তিনি প্রস্তাব করলেন যে আমি যদি নার্স হতে রাজি হই তো তার জন্য যা দরকার সমস্ত খরচা তিনি দেবেন। তার কথা শুনে আমার চোখে জল এলো। কেননা জীবনে এই আমি সর্বপ্রথম একটি সহৃদয় কথা শুনি। আমি সে প্রস্তাবে রাজি হলুম। এত শিগগির রাজি হবার আরও একটি কারণ ছিল। কি? আমি মনে করলুম, নার্স হয়ে আমি কলকাতায় যাব। তাহলে তোমার সঙ্গে আবার দেখা হবে। তোমার অসুখ হলে তোমার শুশ্রূষা করব। আমার অসুখ হবে এমন কথা তোমার মনে হলো কেন? শুনেছিলুম তোমাদের দেশ বড়ই অস্বাস্থ্যকর। সেখানে নাকি সবসময়েই সকলের অসুখ করে। তারপরে সত্য সত্যই নার্স হলে? হ্যাঁ। তারপরে সেই ডাক্তারটি আমাকে বিবাহ করবার প্রস্তাব করলেন। আমি আমার মন ও প্রাণ, আমার অন্তরের গভীর কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপ তাঁর হাতে সমর্পণ করলুম। তোমার বিবাহিত জীবন সুখের হয়েছে? পৃথিবীতে যতদূর সম্ভব ততদূর হয়েছে। আমার স্বামীর কাছে আমি যা পেয়েছি সে হচ্ছে পদ ও সম্পদ, ধন ও মান, অসীম যত্ন আর অকৃত্রিম স্নেহ। একটি দিনের জন্য তিনি আমাকে তিলমাত্র অনাদর করেননি, একটি কথাতেও কখনো মনে ব্যথা দেননি। আর তুমি? আমার বিশ্বাস আমিও তাকে মুহূর্তের জন্য অসুখী করিনি। তিনি তো আমার কাছে কিছু চাননি। তিনি চেয়েছিলেন শুধু আমাকে ভালোবাসতে ও আমার সেবা করতে। বাপ চিররুগ্ন মেয়ের সঙ্গে যেমন ব্যবহার করে তিনি আমার সঙ্গে ঠিক সেই রকম ব্যবহার করেছিলেন। আমি সেরে উঠলেও আর আগের শরীর ফিরে পাইনি। বরাবর সেই বট্টিছেলির ছবিই থেকে গিয়েছিলুম। আর আমার স্বামী আমার বাপের বয়সী ছিলেন। তাকে আমি আমার সকল মন দিয়ে
দেবতার মতো পুজো করেছি। আশা করি তোমাদের বিবাহিত জীবনের উপর আমার স্মৃতির ছায়া পড়েনি। তোমার স্মৃতি আমার জীবন মন কোমল করে রেখেছিল। তাহলে তুমি আমাকে ভুলে যাওনি? না, সেই কথাটা বলবার জন্যই তো আজ তোমার কাছে এসেছি। তোমার প্রতি আমার মনোভাব বরাবর একই ছিল। বলতে চাও তুমি তোমার স্বামীকে ও আমাকে দুজনকে একসঙ্গে ভালোবাসতে? অবশ্য মানুষের মনে অনেক রকম ভালোবাসা আছে, যা পরস্পর বিরোধ না করে একসঙ্গে থাকতে পারে। এই দেখো না কেন, লোকে বলে যে শত্রুকে ভালোবাসা শুধু অসম্ভব নয়, অনুচিত। কিন্তু আমি সম্প্রতি আবিষ্কার করেছি যে শত্রু মিত্র নির্বিচারে যে যন্ত্রণা ভোগ করছে, তার প্রতি লোকের সমান মমতা, সমান ভালোবাসা হতে পারে। এ সত্য কোথায় আবিষ্কার করেছ? ফ্রান্সের যুদ্ধক্ষেত্রে। তুমি সেখানে কি করতে গিয়েছিলে? বলছি, এই যুদ্ধে আমরা দুজনেই ফ্রান্সের যুদ্ধক্ষেত্রে গিয়েছিলুম। তিনি ডাক্তার হিসেবে, আমি নার্স হিসেবে। সেইখান থেকে তোমার কাছে আসছি। যে কথা আগে বলবার সুযোগ পাইনি, সেই কথাটি বলবার জন্য। তোমার কথা আমি ভালো বুঝতে পারছি নে। এর ভিতর হেঁয়ালি কিছু নেই। এই ঘণ্টাখানেক আগে তোমার সেই বট্টিছেলির ছবি একটি জার্মান গোলার আঘাতে ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেছে। অমনি আমি তোমার কাছে চলে এসেছি। তাহলে এখন তুমি পরলোকে। এরপর টেলিফোন ছেড়ে দিয়ে আমি ঘরে চলে এলুম। মুহূর্তে আমার শরীর মন একটা অস্বাভাবিক তন্দ্রায় আচ্ছন্ন হয়ে এলো। আমি শোবামাত্র ঘুমে অজ্ঞান হয়ে পড়লুম। তার পরদিন সকালে চোখ খুলে দেখি বেলা 10টা বেজে গেছে। কথা শেষ করে বন্ধুদের দিকে চেয়ে দেখি রূপকথা শোনবার সময় ছোট ছেলেদের মুখের যেমন ভাব হয়, সীতেশের মুখে ঠিক সেই ভাব। সোমনাথের মুখ কাঠের মতো শক্ত হয়ে গেছে। বুঝলুম তিনি নিজের মনের উদ্বেগ জোর করে চেপে রাখছেন। আর সেনের চোখ ঢুলে আসছে। ঘুমে কিভাবে বলা কঠিন। কেউ হু নাও করলেন না। মিনিটখানেক পরে বাইরে গির্জের ঘণ্টায় 12টা বাজলে আমরা সকলে একসঙ্গে উঠে পড়ে বয় বয় বলে চিৎকার করলুম। কেউ সাড়া দিলে না। ঘরে ঢুকে দেখি চাকরগুলো সব মেঝেতে বসে দেয়ালে ঠেস দিয়ে ঘুমোচ্ছে। চাকরগুলোকে টেনে তুলে গাড়ি জুততে বলতে নিচে পাঠিয়ে দিলুম। হঠাৎ সীতেশ বলে উঠলেন, দেখো রায়, তুমি একজন লেখক। দেখো, এসব গল্প যেন কাগজে ছাপিয়ে দিও না, তাহলে আমি ভদ্র সমাজে মুখ দেখাতে পারবো না। আমি উত্তর করলুম, সে লোভ আমি সম্বরণ করতে পারবো না। তাতে তোমরা আমার উপর খুশিই হও আর রাগই করো। সেন বললেন, আমার কোনো আপত্তি নেই। আমি যা বললুম তা আগাগোড়া সত্য, কিন্তু সকলে ভাববে যে তা আগাগোড়া বানানো। সোমনাথ বললেন, আমারও কোনো আপত্তি নেই। আমি যা বললুম তা আগাগোড়া বানানো, কিন্তু লোকে ভাববে তা আগাগোড়া সত্যি। আমি বললুম, আমি যা বললুম তা ঘটেছিল কি আমি স্বপ্নে দেখেছিলুম তা আমি নিজেও জানি নে। সেই জন্যই তো এসব গল্প লিখে ছাপাবো। পৃথিবীতে দুরকম কথা আছে যা বলা অন্যায়। এক হচ্ছে মিথ্যা, আর এক হচ্ছে সত্য। যা সত্যও নয় মিথ্যাও নয়, আর না হয় তো একই সঙ্গে দুই, তা বলায় বিপদ নেই। সীতেশ বললেন, তোমাদের কথা আলাদা। তোমাদের একজন কবি, একজন ফিলোজফার আর একজন সাহিত্যিক। সুতরাং তোমাদের কোন কথা সত্য আর কোন কথা মিথ্যে তা কেউ ধরতে পারবে না। কিন্তু আমি হচ্ছি সহজ মানুষ। 1999 জন যেমন হয়ে থাকে তেমনই। আমার কথা যে খাঁটি সত্য, পাঠক মাত্রেই তা নিজের মন দিয়েই যাচাই করে নিতে পারবে। আমি বললুম, যদি সকলের মনের সঙ্গে তোমার মনের মিল থাকে, তাহলে তোমার মনের কথা প্রকাশ করাই তো তোমার লজ্জা পাবার কোনো কারণ নেই। সীতেশ বললেন, বাহ, তুমি তো বেশ বললে।
আর 5 জন যে আমার মতো একথা সকলে মনে মনে জানলেও কেউ মুখে তা স্বীকার করবে না। মাঝ থেকে আমি শুধু বিদ্রূপের ভাগী হব। একথা শুনে সোমনাথ বললেন, দেখো রায়, তাহলে এক কাজ করো, সীতেশের গল্পটা আমার নামে চালিয়ে দাও, আর আমার গল্পটা সীতেশের নামে। এ প্রস্তাবে সীতেশ অতিশয় ভীত হয়ে বললেন, না না, আমার গল্প আমারই থাক, এতে নয় লোকে দুটো ঠাট্টা করবে, কিন্তু সোমনাথের পাপ আমার ঘাড়ে চাপলে আমাকে ঘর ছাড়তে হবে। এরপরে আমরা সকলে স্বস্থানে প্রস্থান করলুম।